হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে অধ্যায়গুলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি আলোচনা করেছিলাম, তো বিস্তারিতভাবে অধ্যায় ভিত্তিক আমার আলোচনা পর্ব শেষ হয়েছে। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এই অধ্যায়গুলির প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো আজকে আমরা সপ্তম অধ্যায় সম্পর্কে জেনে নেব। তো সপ্তম অধ্যায়ে যে সমস্ত অনুশীলনের প্রশ্নগুলি আছে তো সেইগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আছে 1 নম্বরের কিছু প্রশ্ন। তো বিবৃতিগুলি দিয়ে দিয়েছে এবং বিবৃতিগুলির সঙ্গে মানানসই যে ব্যাখ্যাটি সেই ব্যাখ্যাটি খুঁজে নিতে বলেছে। তো চলো দেখা যাক। 1 দাগের ক, প্রথম বিবৃতিটি আছে গান্ধী পাশ্চাত্য আদর্শের বিরোধী ছিলেন। তো যে ব্যাখ্যাটি হবে সেই ব্যাখ্যাটি আমাদেরকে টিক করতে হবে, ঠিক আছে। তো দেখো, প্রথমেই আছে যে গান্ধী সংরক্ষণশীল মানুষ ছিলেন। তারপরে আছে গান্ধীজি মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা। পরের ব্যাখ্যাটি হলো গান্ধী চাইতেন ভারতের সমস্ত মানুষ যাতে সরল জীবনযাপন করুক। তো এই তিনটি ব্যাখ্যার মধ্যে যে ব্যাখ্যাটি মানানসই বিবৃতিটির সাথে সেই ব্যাখ্যাটি আমাদেরকে ঠিক করতে হবে। তো এখানে উত্তরটি হবে যে গান্ধীজি মনে করতেন গান্ধীজি মনে করতেন যে এই যে ব্যাখ্যা 2, ঠিক আছে, গান্ধীজি মনে করতেন যে পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ্যের পথে বাধা, ঠিক আছে। তো এই উত্তরটি হবে। তো দেখো, পরের বিবৃতিটি দিয়েছে যে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়। তো কোন ব্যাখ্যাটি সঠিক? তো রাওলাট আইন তৈরি করা হয়েছিল হচ্ছে ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2টি হলো কি, যে ব্রিটিশ বিরোধী ক্ষোভ এবং যে বিপ্লবী আন্দোলনগুলি হচ্ছিল সেইগুলি দমন করার জন্য, ঠিক আছে। তো গয়ের দাগে বিবৃতিটি দেখো যে গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। কেন, কোন ব্যাখ্যাটি সঠিক? তো এখানে 3টি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে সঠিক হলো যে ভারতের যে জাতীয় আন্দোলন সেই জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করা, ঠিক আছে, এটাই ছিল লক্ষ্য খিলাফত আন্দোলনে গান্ধীজি সমর্থন করার পিছনে। তো দেখো, পরের বিবৃতিটি হলো যে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন, ঠিক আছে। ভারতীয়রা সাইমন কমিশন কেন বর্জন করেছিলেন? তো হবে ব্যাখ্যা 3, সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না, তো সেই কারণেই সাইমন কমিশনটি আর কি বর্জন করা হয়েছিল বা বর্জন করেছিল। তো দেখো, বিবৃতি হচ্ছে ইংদাগি। তো সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজে দায়িত্বভার নেন, ঠিক আছে। তো এখানে 3টে ব্যাখ্যা আছে। তো এই 3টি ব্যাখ্যার মধ্যে হবে মানানসই ব্যাখ্যা হলো ব্যাখ্যা 2, সেটা হলো কি আজাদ হিন্দ ফৌজের, ঠিক আছে, আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ড আক্রমণ চালানোর জন্য, ঠিক আছে, আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডের আক্রমণ চালানোর জন্য সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজে দায়িত্বভার নেয়। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে ভিডিওটি একটু বড় হবে, তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, পুরোটা দেখবে, ঠিক আছে। তো অনেকেরই কাছে কি সহায়িকা বই থাকে না, তো তার জন্যই আমি এই উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। তোমরা আশা করি অনেকেই জানো যে অনুশীলন থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আর ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, 1 দাগের আমাদের আলোচনা পর্ব শেষ হয়েছে। এবার আমরা 2 দাগে আলোচনা করব প্রশ্নগুলি। তা 2 দাগে কি বলেছে দেখো, যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো, ঠিক আছে। তো দেখো, ক স্তম্ভে কিছু নাম দিয়েছে এবং খ স্তম্ভেও কিন্তু কিছু নাম দিয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো, ক স্তম্ভে কি রয়েছে, চম্পারণ, বিহারের চম্পারণ, ঠিক আছে। তো বিহারের চম্পারণ এটা কি হবে? তো বিহারের চম্পারণ কি হবে, কৃষক আন্দোলন, ঠিক আছে। তো দেখো, আমি টিক করে দিচ্ছি, বিহারের চম্পারণ কি হবে, কৃষক আন্দোলন, ঠিক আছে। তারপর হচ্ছে স্বরাজ দল। তো স্বরাজ দলটা কি হবে, স্বরাজ দল হবে চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস। এরপর আসছে বিনয় বাদল দীনেশ। তাহলে বিনয় বাদল দীনেশ কি হবে, বিনয় বাদল দীনেশ কি হবে, লাহোর ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। ভগৎ সিং কি হবে, অলিন্দ যুদ্ধ, ঠিক আছে। আর পট্টবী সীতারামাইয়া কি হবে, হরিপুরা কংগ্রেস, ঠিক আছে।
তো এরপর দেখো 3 দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 30 থেকে 40টি শব্দ। তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি একে একে তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো প্রথমেই কি আছে যে দক্ষিণ আফ্রিকার আন্দোলনে মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল। তো চলো দেখে নাও। তো চলো আমরা প্রথমেই দেখে নেবো এরপর 3 দাগের প্রশ্নগুলি। ঠিক আছে, তো 3 দাগে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো বললাম, তো প্রথম যে প্রশ্ন কয়ের দাগে তা হলো দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার আন্দোলনে মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের ভূমিকা কী ছিল। ঠিক আছে, এই প্রশ্নটি দক্ষিণ আফ্রিকার আন্দোলনে মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল এই প্রশ্নটি। তো 30 থেকে 40টি শব্দে কিন্তু উত্তর দিতে বলেছে। তো চলো দেখে নেওয়া যাক উত্তরটি কী হবে। তো উত্তরটি হবে যে দক্ষিণ আফ্রিকার আন্দোলন গান্ধীজির রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তো সেখানে তিনি প্রথম কি বর্ণবিদ্বেষ ও যে অন্যায় আচরণের অভিজ্ঞতা কিন্তু লাভ করেছিলেন। এই অভিজ্ঞতা থেকেই তিনি সত্যাগ্রহ ও হিংসার আন্দোলনের ধারণা গঠন করেন। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে তিনি নেতৃত্ব ও সংগঠনের কৌশল কিন্তু শিখেছিলেন। ঠিক আছে, তো এখান থেকেই আর কি তিনি যে রাজনৈতিক তার যে পথ চলাটা তা কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের ভূমিকা। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল। গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনাটি কী ছিল দেখো। তো সত্যাগ্রহের মূল ভাবনা ছিল সত্য, অহিংসা ও নৈতিক শক্তির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করা। গান্ধীজি বিশ্বাস করতেন সত্যকে আঁকড়ে ধরে এবং কারোর প্রতি ঘৃণা বা অহিংসতা না দেখিয়ে যদি প্রতিরোধ গড়ে তোলা যায় তবে কিন্তু অন্যায়কারী নিজেই পরিবর্তিত হবে। তার মতে সত্যাগ্রহে জোর নয়, যুক্তি ও নৈতিকতার শক্তি ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই হলো গান্ধী সত্যাগ্রহের আদর্শের মূল ভাবনা। ঠিক আছে, চলো এরপর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এরপর দেখো 3 দাগের গ, স্বরাজপন্থীদের আন্দোলনের মূল ভাবনাগুলি। ঠিক আছে, স্বরাজপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলি কী ছিল। তো উত্তরটা দেখো, স্বরাজপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলি ছিল তো ভারতের যে স্বশাসন, ঠিক আছে, ভারতের স্বশাসন প্রতিষ্ঠা করা, তার সাথে কি ব্রিটিশ শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ কমানো, এছাড়াও বিদেশি পণ্যের বর্জন ও দেশি শিল্পের প্রসার, এছাড়াও ভারতের জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর। স্বরাজপন্থীরা এ সমস্ত দাবিগুলি পূরণের জন্যই কিন্তু আন্দোলনে নেমেছিলেন। ঠিক আছে, তো দেখো এরপরে পরের প্রশ্ন হলো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়। ঠিক আছে, 3 দাগের ঘয়ের প্রশ্ন যে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়। তো চলো দেখে নেওয়া যাক কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়। তো সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। ঠিক আছে, কারণ কি, কেন তাকে সীমান্ত গান্ধী বলা হয়, কারণ তিনি অহিংসা ও সত্যাগ্রহের পথ অনুসরণ করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছিলেন। ঠিক আছে, ঠিক মহাত্মা গান্ধীর মতো। তো সে কারণেই কিন্তু মহাত্মা গান্ধীর নাম অনুসারেই তাকে সীমান্ত গান্ধী বলা হয়, কারণ তিনি মহাত্মা গান্ধীরই পথ অনুসরণ করেছিলেন। ঠিক আছে, এবং তার মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করেই কিন্তু তিনি আন্দোলন করেছিলেন অহিংসা এবং সত্যাগ্রহের পথে। ঠিক আছে, তো সেই কারণেই কিন্তু তাকে খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন যে ইংয়ের দাগে। ঠিক আছে, 3 দাগের ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা। ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল। তো উত্তরটি হলো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে সাহসিকতার সঙ্গে মিছিলে নেতৃত্ব দেন। তো পুলিশের গুলিতে আহত হওয়ার পরেও তিনি বন্দে মাতরম বলতে বলতে পতাকা তুলে এগিয়ে যান। তার এই আত্মবলিদান এবং আন্দোলনকে কিন্তু আরও উজ্জীবিত করেছিল এবং এই কারণেই তাকে কি
মানে তার এই যে ভূমিকা ভারত ছাড়ো আন্দোলনে তা কিন্তু আজও মানুষ মনে রেখেছে, ঠিক আছে। তো তাকে গুলি করা হচ্ছে, তো সেরকম অবস্থায় তিনি আহত হওয়ার পরেও কিন্তু ভারতের জাতীয় পতাকা হাত থেকে নামাননি এবং বন্দে মাতরম গান কিন্তু বলতে তিনি বন্ধ করেননি। ইংরেজদের বিরুদ্ধে তিনি চরম প্রতিবাদ করেছিলেন একজন মহিলা হিসেবে, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু মাতঙ্গিনী হাজরার ভারত ছাড়ো আন্দোলনে বিশেষ ভূমিকা রয়েছে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব চারের দাগে নিজের ভাষায় লেখো। 120 থেকে 160টি শব্দে এই উত্তরগুলো দিতে হবে। তো দেখো চারের দাগের প্রথম প্রশ্ন আছে যে গান্ধীর, ঠিক আছে, গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো। এই আদর্শের সঙ্গে কংগ্রেসের প্রথম দিকের নরমপন্থীদের আদর্শের একটি তুলনামূলক আলোচনা করব। তো এই প্রশ্নটা আমরা প্রথমে আলোচনা করব, ঠিক আছে। এই প্রশ্নটি চারের দাগে ক। তো দেখো এই প্রশ্নটির উত্তরটি হলো, আমরা দেখে নেব। দেখো আমি জুম করছি, তোমরা এর উত্তরটি দেখে নাও, ঠিক আছে। উত্তরটি কিন্তু তোমরা খাতায় তুলে নিও, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। তো দেখে নাও উত্তরটি। তো চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখি। তো এরপর চারের দাগের খয়ে প্রশ্ন হলো অহিংস অসহযোগ, ঠিক আছে। অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যটি কী ছিল? এছাড়াও কি আছে, এই আন্দোলন রোধ করার বিষয়ে গান্ধীর সিদ্ধান্তের সঙ্গে তুমি কি একমত? তো তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও, ঠিক আছে, এই ক্ষয়ের প্রশ্নটি। অহিংস অসহযোগ অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? এই আন্দোলন রোধ করার বিষয়ে গান্ধীর সিদ্ধান্তের সঙ্গে তুমি কি একমত? যদি একমত হয়ে থাকো তো তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও, ঠিক আছে। তো চলো এর উত্তরটি দেখে নেওয়া যাক। তো এর উত্তরটি তোমরা দেখে নাও। তো দেখো এই উত্তরটি কিন্তু দুটো পার্টে ভাগ করা আছে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এই যে অহিংস অসহযোগ আন্দোলন, এই অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে এবং পরের কিন্তু প্যারা চেঞ্জ করে এই যে তুমি যে একমত, ঠিক আছে, এই গান্ধীর এই সিদ্ধান্তের পক্ষে, তো সেটা একমত হওয়ায় তোমার বক্তব্যের পক্ষে যে যুক্তিটা, সেই যুক্তিটা কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও। দেখো প্রথমে কিন্তু বৈশিষ্ট্য, তারপরে কিন্তু চারটে বৈশিষ্ট্য এখানে আছে, তো তারপরে কিন্তু এই যে এটা হচ্ছে ব্যাখ্যাটা, তুমি যে একমত সেই ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা আলোচনা করব দেখো চারের দাগের গ, ঠিক আছে। তো আমি এর উত্তরগুলো বিস্তারিতভাবে বলছি না, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি এবং তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। তো চারের দাগের গয়ের প্রশ্নটা হলো যে আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল, ঠিক আছে। এই যে আন্দোলন, এই আন্দোলনে অংশগ্রহণের চরিত্রটা কেমন ছিল, ঠিক আছে, সেটা কিন্তু লিখতে হবে। এছাড়াও কি সূর্য সেন ও ভগৎ সিং এই সংগ্রামে কি গান্ধীর মতামতের সহগামী ছিলেন, ঠিক আছে। তো এর উত্তরটা কিন্তু লিখতে হবে। তো চলো উত্তরটা আমরা এবার দেখে নেবো। তো উত্তরটা আমি আর বিস্তারিতভাবে তোমাদেরকে বলছি না, ঠিক আছে, তোমরা উত্তরটা দেখে নাও। তো দেখো উত্তরটা হচ্ছে আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের ভূমিকাটা দেখো ফার্স্ট প্যারাতে এটা দেওয়া রয়েছে যে জনগণ যে অংশগ্রহণ করেছিলেন তা জনগণের অংশগ্রহণের ভূমিকাটা কি ছিল। এরপরে হচ্ছে সূর্য সেন ও ভগৎ সিং এর সংগ্রাম কি গান্ধীর মতামতের সহগামী ছিল তা সেটা, ঠিক আছে। তো এই যে দুই পক্ষ ছিল, তো এই দুই পক্ষই কিন্তু স্বাধীনতা অর্জনের জন্যই লড়েছিল, কিন্তু তাদের পথটা আলাদা ছিল, ঠিক আছে। গান্ধী কি অহিংস পথ বেছে নিয়েছিলেন, আর সূর্য সেন বা ভগৎ সিং তারা সশস্ত্র বিপ্লবের পথ কিন্তু বেছে নিয়েছিলেন, ঠিক আছে। তো তারা দেশপ্রেমী ছিলেন, হ্যাঁ, কিন্তু তারা সহগামী হলেও কিন্তু তাদের মতামতটা এক ছিল না। তো চলো এরপর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো এরপর আমরা আলোচনা করব ঘয়ের প্রশ্নটা, ঠিক আছে, চারের দাগের ঘ। দেখো তো চারের দাগে ঘয়ের প্রশ্নে কি আছে দেখো। তো চারের দাগের ঘয়ের প্রশ্ন আছে যে জাতীয় রাজনীতিতে, ঠিক আছে, এই যে ঘয়ের প্রশ্নটা, জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক চিন্তার ওপর কোন কোন বিষয় ছাপ ফেলেছিল বলে তোমার মনে হয়, ঠিক আছে। তো এটাও দেখো দুটো পার্টে আছে, ঠিক আছে, ভাগ করে দেওয়া আছে প্রশ্নটা। তো দেখো এর উত্তরটা। তো তোমরা যদি আমি বুঝতে না পারো তো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো উত্তরটা কি আছে।
তো দুটো পার্টে আছে উত্তরটা। তো প্রথমে আছে যে জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ, ঠিক আছে। তো এর পরের পার্টে আছে দেখো যে সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার ওপর কোন কোন বিষয় ছাপ ফেলেছিল, কোন কোন বিষয় ছাপ ফেলেছিল, ঠিক আছে তাকে। তো এই যে ব্রিটিশদের রাজনৈতিক অত্যাচারগুলো, এই সমস্ত বিষয়, এছাড়াও যে চিত্তরঞ্জন বসু তাকে যে জাতীয় রাজনীতিতে নিয়ে আসা, এই সমস্ত বিষয়গুলি তাকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করেছিল এবং এর ফলেই কিন্তু তিনি এই জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো দেখে নাও উত্তরটা, তোমরা দেখে নাও। তো এরপর 4 দাগের ইঙয়ের প্রশ্ন। তো 4 দাগের ইঙতে কি আছে দেখো, ভারত ছাড়ো আন্দোলনে কি গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ মেনে চলেছিল? নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? তো এখানেও দুটো প্রশ্ন আছে, ঠিক আছে। তো প্রথমে আছে যে ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ, এবং পরের প্রশ্ন হলো নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে, ঠিক আছে। তো এর উত্তরটিও কিন্তু দুটো পার্টে দেওয়া আছে। তো দেখো প্রথমেই হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কি গান্ধীর অহিংস যে সত্যাগ্রহ ছিল তা কি মেনে চলেছিল? তো তোমরা প্রথমে এর উত্তরটা দেখে নাও, তো তারপরে পরের যে প্রশ্নটা রয়েছে তার উত্তরটা আমরা দেখব। তো প্রথমেই ভারত ছাড়ো আন্দোলনের গান্ধীর সত্যাগ্রহের আদর্শটা দেখে নাও। তো এই ছিল গান্ধীজির সত্যাগ্রহের আদর্শ, ঠিক আছে। তো এরপরে নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে, মানে তোমার কেন মনে হয়, ঠিক আছে, যেই নৌ বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের অংশ ছিল? তো দেখো এই উত্তরটা। তো এই নৌ বিদ্রোহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তো নৌ বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, কারণ যে ব্রিটিশ অফিসাররা ছিল তারা ভারতীয়দের সাথে প্রচণ্ড নির্মম ব্যবহার করতেন, যেমন বর্ণবৈষম্য, বেতনের তফাৎ, নিম্নমানের খাবার। তো এরই প্রতিবাদে কিন্তু এই যে সৈন্যরা ছিল তারা কিন্তু অস্ত্র তুলেছিল, ঠিক আছে, এবং স্লোগান দিয়েছিল যে ভারত ছাড়ো। তো এই স্লোগানে কিন্তু ইংরেজরা কিন্তু যথেষ্ট ভয় পেয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে এই দেশে আর বেশি দিন তারা শাসন করতে পারবে না, ঠিক আছে। তো নৌ বিদ্রোহ কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিবেচিত হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের অনুশীলনের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা পর্ব। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটি ক্লাসে।